शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 623তম দিনের পর্বে ঠাকুর, মা এবং স্বামীজিকে প্রণাম জানাই আজ এক বিশেষ ব্যক্তিত্বের চরণে। ভারত ইতিহাসে যার দান, যার আত্মত্যাগ অতুলনীয়। আপনারা ঠিকই ধরেছেন, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজকের সেই বিশেষ পর্ব। কারণ আজকের দিনটি 25শে মার্চ। মার্গারেট এলিজাবেথ নোবেল ব্রহ্মচর্যব্রতে দীক্ষিতা হয়ে নিবেদিতা নাম গ্রহণ করে প্রকৃত প্রেরণাদাত্রীর ভূমিকায় অভিব্যক্ত হয়েছিলেন 1898 সালে। ভগিনী নিবেদিতার যে আত্মত্যাগ, যেভাবে তিনি সর্বস্ব দিয়ে ভারতবর্ষকে ভালোবেসেছিলেন, আমরা নিজেরা ভারতীয়রা হিসাবে সেইভাবে দেশকে ভালোবাসতে পেরেছি কিনা সেটি সন্দেহের অবকাশ রাখে। তাই আজকের পুণ্য দিন আমাদের বারবার ভগিনী নিবেদিতার কথাকেই স্মরণ করিয়ে দেয় এবং সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানে আমরা আজ ভগিনী নিবেদিতার কথা স্মরণ মনন করব। আমরা জানি যে স্বামী বিবেকানন্দের আহ্বানে মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতবর্ষে আসেন 1898 সালে। যদিও 1895 সালে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং এই সাক্ষাৎ হওয়ার পর তিনি স্বামীজির কয়েকটি বক্তৃতা শুনে মুগ্ধ হয়েছিলেন এবং নানান প্রশ্ন করে নিজের সমস্যার সমাধান করে জীবনের লক্ষ্যটি স্থির করে ফেলেছিলেন। আমরা অধিকাংশ মানুষ অনেক কিছু শুনি, জানি, কিন্তু আমাদের জীবনের লক্ষ্যটা আমরা স্থির করতে পারি না। তাই আমরা এই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেও কোথাও যেন তৃপ্ত হতে পারি না। কিন্তু ভেবে দেখুন, মার্গারেট এলিজাবেথ নোবেল সেই পূর্বপুরুষদের স্বদেশপ্রেমী ধর্মযাজকের সংস্কার নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, যিনি নিজে প্রচণ্ড স্বাধীন চেতা এবং প্রখর বুদ্ধিদীপ্তা ছিলেন। 18-19 বছর বয়সের মধ্যেই বার্নার্ড শ, হাক্সলি এই সমস্ত সাহিত্যিক এবং বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছিলেন। অর্থাৎ লন্ডনের বুদ্ধিজীবীদের কাছে তার অভিনবত্ব এবং পাণ্ডিত্য একটা দাগ ফেলেছিল। কিন্তু তারপরেও তিনি জীবনের লক্ষ্য নিয়ে তার সংশয় সৃষ্টি করেছিল খ্রিস্ট ধর্মের নানান প্রথা বা আচার। স্বামীজির কাছে এসে সেই সমস্যার সমাধান হয় এবং তারপর তিনি স্বামীজির আহ্বানে ভারতবর্ষে আসেন 1898 সালে এবং স্বামীজি তাকে এই আজকের দিনে, এই 25শে মার্চ, নীলাম্বর বাবুর বাগানবাড়িতে ব্রহ্মচর্য মন্ত্রে দীক্ষিতা করেন এবং তার নতুন নামকরণ করেছিলেন নিবেদিতা, যেন ভারতবর্ষের জন্য সম্পূর্ণরূপে তিনি নিবেদন করেছিলেন। তাই ভারতবর্ষের ধর্ম, ভারতবর্ষের সাহিত্য, ভারতবর্ষের সংস্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, শিক্ষা বিস্তার, বিজ্ঞান চর্চা, শিল্পচর্চা, সেবাব্রত, প্রত্যেকটা ক্ষেত্রেই ভগিনী নিবেদিতার অবস্থান একেবারে দিব্যজ্যোতির মতন। এবং এই 25শে মার্চের আগের আরেকটি দিন আমরা জানি নিবেদিতার জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, যে দিনটি তিনি বারবার তার জীবনের যাত্রাপথে উল্লেখ করেছেন, 17ই মার্চ, যে দিনটিতে শ্রী শ্রী মা সারদা দেবীর প্রথম দর্শন লাভ করেছিলেন মার্গারেট এবং শ্রী শ্রী মায়ের অপার্থিব ভালোবাসার স্পর্শে তিনি আত্মহারা হয়ে গিয়েছিলেন। এবং এই যে 17ই মার্চ এবং 25শে মার্চ, এই যেন নিবেদিতার জীবনের একটা অন্যতম যুগান্তকারী দিন, যে দিনে জগন্মাতার কাছ থেকে আশীর্বাদ, কৃপা, স্পর্শ পাওয়া এবং তার সাথে সাথে নতুন জীবনে উত্তীর্ণ হওয়া। স্বামীজি তাকে ব্রহ্মচর্য মন্ত্র দীক্ষিত করে যখন নিবেদিতা নামে ভূষিতা করেন, তখন সেই সময় তার মানসিক অবস্থা কীরকম জানার জন্য স্বামীজি তাকে প্রশ্ন করেছিলেন, নিবেদিতা, এখন কোন পুণ্যভূমি তোমার স্বদেশ?
নিবেদিতা তখন উত্তর দিয়েছিলেন, স্বামীজি আমি ব্রিটিশ। স্বামীজি কিছু না বলে তাঁর দিকে নীরব দৃষ্টিপাত করেছিলেন, কিন্তু তাঁর সেই চাহনির মধ্যে দিয়ে নিবেদিতা স্বামীজির মনের ভাবটি বুঝতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তাঁর ভেতর স্বজাতি প্রেম এবং স্ত্রীজাতির প্রতি পাশ্চাত্যগণের আধুনিক ধারণা সম্পর্কে একটি একগুঁয়ে ভাব রয়েছে, এবং সেই জন্যই মনের উদার নিঃস্বার্থ অবস্থায় মানুষ এলে তবেই সত্যকে গ্রহণ করতে পারে। সেই জন্য নিবেদিতা পরবর্তীকালে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করেছিলেন। স্বামীজি তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতে কাজ করতে গেলে ভারতের দুঃখ, দারিদ্র্যগ্রস্ত, নিপীড়িত মানুষ, জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য, এই সবগুলোকে ভালোবাসতে হবে। অর্থাৎ ভারতের সব কিছুকে আত্মীকরণ করতে শিখিয়েছিলেন স্বামীজি। ভারতীয় সংস্কারে নিজেকে গড়ে তোলা অত সহজসাধ্য ব্যাপার ছিল না, কিন্তু নিবেদিতা চেষ্টা করেছিলেন এবং সত্যিকারের ভারতকন্যা হয়ে উঠেছিলেন নিজের জন্মগত সংস্কারকে ত্যাগ করে ভারতীয় সংস্কারে নিজেকে গড়ে তুলতে পেরে। তাই তিনি যখন ভারতের মানুষকে উপলক্ষ করে আওয়ার পিপল এটি বলতেন, তখন তার হৃদয় গর্বে ভরে উঠত। এবং নিবেদিতার সত্য অনুসন্ধিৎসা হিন্দু ধর্মের মধ্যে খুঁজে পেয়েছিল সত্যে অবিচল নিষ্ঠা। সেজন্য ঈশ্বরের বাণী বলে শাস্ত্রে যেটা লিপিবদ্ধ আছে তাকে নির্বিচারে রিভিল ট্রুথ হিসাবে গ্রহণ করা ধর্মের পর্যায়ে পড়ে না। নিবেদিতা সেই উপলব্ধিতে জাত হয়েছিলেন এবং হিন্দু ধর্মের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মধ্যে তার যুক্তিবাদী সত্যান্বেষী মন তৃপ্তি খুঁজে পেয়েছিল। সেই জন্য নিবেদিতা বলেছিলেন, আমরা যেন নতজানু হয়ে সর্বজনীন মাতাকে অর্চনা করি। আর একবার প্রকাশিত হউক এই সত্য, আমরা যে আকারে বর্তমান তাহা আমাদের চিন্তারই রূপ। নিবেদিতার অসাধারণ ভারতীয় চিন্তার ভিত্তিটি ফুটে উঠেছে দ্য ওয়েব অব ইন্ডিয়ান লাইফ, ফুটফলস অব ইন্ডিয়ান হিস্ট্রি এবং ক্র্যাডেল টেলস অব হিন্দুইজম এই গ্রন্থগুলিতে। সমগ্র ভারত পরিভ্রমণ করে ঘনিষ্ঠভাবে জনসাধারণের সাথে মিশে নিবেদিতা মানস চক্ষে প্রস্ফুটিত করেছিলেন ভারতীয় নারীর 4টি স্তর। প্রথম স্তরে ভারতীয় নারী, হিন্দু নারী মাতা রূপে পরিবারের সর্বোচ্চ সিংহাসনে অধিষ্ঠিতা। তার স্নেহের সীমা নেই, মাধুর্যের অবধি নেই, এবং তাঁর পুণ্য প্রভাবের উজ্জ্বলতায় ছায়া পড়ে না, মালিন্য আসে না। এটাই হিন্দু মাতৃত্বের পরিকল্পনা। দ্বিতীয় এবং তৃতীয় স্তরে হিন্দু নারী জায়া রূপে প্রকাশিতা, জাতীয় সংস্কৃতির রক্ষয়িত্রী রূপে পুষ্পিতা। এবং তৃতীয় স্তরে সেই প্রকাশটি দেখা যায় যেখানে বারবার যেন শাশুড়ি আপন কন্যাকে গ্রহণ করে আশীর্বাদ করেন, সতী সাবিত্রীর মতন হও, সীতার মতন হও, স্মৃতির সিঁদুর অক্ষয় হোক। আর চতুর্থ স্তরে হিন্দু পরিবারের স্বর্গত স্বামীর অক্ষয় স্মৃতি বুকে নিয়ে জীবিতা বিধবা নারীর আর এক অন্যান্য বা অন্য কল্যাণ প্রতিমা রূপ নিবেদিতা আবিষ্কার করেছিলেন। তাদের তপস্যা, তাদের হবিষ্যান্ন খাওয়া, এটি নিবেদিতাকে মুগ্ধ করেছিল। সেজন্য পূর্ণ ভারতভূমি সম্পর্কে কেউ সামান্যতম নিন্দা করলে নিবেদিতা জ্বলে উঠতেন। এবং বলা হয় যে নিবেদিতা সত্যিকারের উচিত শাস্তি দিয়েছিলেন কার্জন সাহেবকে। চিঠিতে নিবেদিতা লিখেছিলেন, ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী প্রভাব বাড়িয়ে তোলার কাজে সহায়তার জন্যই ইতিহাসে লর্ড কার্জন টিকে থাকবেন। ইতিহাস প্রমাণ করে দিয়েছে যে লর্ড কার্জন ছিলেন অতিশয় দাম্ভিক, জেদি এবং ভারতীয় স্বার্থের একান্ত বিরোধী। 1902 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে মহা সমারোহে দরবার অনুষ্ঠিত হয় এবং কার্জনের জাঁকজমক এবং আড়ম্বরের প্রতি উগ্র আগ্রহ এবং ইংরেজ শাসনের মহিমা প্রচারের নির্লজ্জ আকাঙ্ক্ষা এই দরবারের মাধ্যমে নগ্নভাবে প্রকট হয়ে উঠেছিল। এবং শুধু তাই নয়, বাঙালির উচ্চশিক্ষা লাভের সুযোগকে সংকুচিত করবার জন্যে 1903 সালে ইউনিভার্সিটি বিল প্রতিষ্ঠা বা পাশ হয়ে গিয়েছিল।
1905 সালে কালিমালিপ্ত বঙ্গবিভাজনের কুকীর্তিটি স্থাপন করতেও লর্ড কার্জন ভুললেন না। এবং এখানেই শেষ নয়, ওই 1905 সালের 11 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় আচার্য হিসাবে দীক্ষান্ত ভাষণ দিতে এসেছিলেন লর্ড কার্জন। ভারতবর্ষ এবং ভারতবাসী সম্পর্কে তাঁর হৃদয়ে পুঞ্জীভূত বিদ্বেষ তখন তাঁর সুস্থ বুদ্ধিকে পুরোপুরি নষ্ট করে দিয়েছিল। তাই সমাবর্তন সভায় ভাষণ দিতে গিয়ে তিনি উদ্ভ্রান্ত ইংরেজ শাসকের মতন প্রাচ্য দেশবাসীর সততা বা সত্যতা নিয়ে কুৎসিত কটাক্ষ শুরু করেছিলেন। বঙ্গভঙ্গ বিরোধী প্রবল আন্দোলনের আঘাতে জর্জরিত বেসামাল কার্জন সেদিন বলেছিলেন, প্রাচ্য অপেক্ষা পাশ্চাত্য দেশের মানুষজনের কাছেই সত্য অধিকতর আদৃত। তিনি বোঝাতে চেয়েছিলেন যে ইউরোপের মানুষ ভারতীয়দের তুলনায় অধিকতর সত্যাশ্রয়ী। ঘটনাচক্রে ভগ্নী নিবেদিতা সেদিন সেই সভায় উপস্থিত ছিলেন। যে পুণ্যভূমি ভারতবর্ষ অনন্তকাল ধরে সত্যের উপাসনা করে এসছে, সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণদেব যে দেশে আবির্ভূত হয়েছিলেন, স্বামী বিবেকানন্দ যে মহান দেশকে জীবন্ত সত্যরূপে পূজা করেছেন, সেই দেশের প্রতি ঘৃণ্য আক্রমণ নিবেদিতা কিছুতেই নীরবে মেনে নিতে পারেননি। সেদিন সভায় এই বাংলার অনেক বিশিষ্ট ব্যক্তি লর্ড কার্জনের এই স্পর্ধিত উক্তিতে মনে মনে অপমানের জ্বালা অনুভব করলেও কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে এগিয়ে যাননি। সভা শেষ হওয়ার পর লর্ড কার্জন যথারীতি চলে গেলেন। তারপর সেনেট হলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অনেকেই নিজেদের মধ্যে লর্ড কার্জনের মন্তব্য সম্পর্কে আলোচনা করছিলেন। স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, যিনি কায়স্থ সন্তান স্বামী বিবেকানন্দকে সন্ন্যাসী বলে রাজি ছিলেন না, ওই দ্বারপ্রান্তের আলোচনায় যোগ দিয়েছিলেন। নীতিবাগীশ মহাজনরাও সেই অপমান হজম করেছিলেন। শিখাময়ী ভগিনী নিবেদিতা সেনেট হলের দ্বারপ্রান্তে অর্থহীন এই আলোচনাতে কর্তব্য শেষ করেননি। ক্রোধে অপমানে জর্জরিতা নিবেদিতা তখন মনে মনে সংকল্প করেছিলেন যে কার্জনের এই দুঃসহ স্পর্ধার সমুচিত জবাব অবিলম্বে দিতে হবে। সেনেট হলের দ্বার প্রান্তে সমবেত সেই বিশিষ্ট বঙ্গ সন্তানদের উদ্দেশ্যে নিবেদিতা বলেছিলেন, লর্ড কার্জনের প্রবলেমস অব দ্য ফার ইস্ট বইটি কি আপনাদের কারোর কাছে আছে? উত্তরে গুরুদাস বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বইটি তার কাছে আছে। সঙ্গে সঙ্গে নিবেদিতা বইটি নেওয়ার জন্য তার বাড়ি ছুটলেন এবং বইটি হাতে পেয়ে সারা রাত জেগে তিনি লর্ড কার্জনের উদ্ধত উক্তির একটি জবাব তৈরি করলেন। এবং লর্ড কার্জন তার প্রবলেমস অব দ্য ফার ইস্ট গ্রন্থে কোরিয়া ভ্রমণ প্রসঙ্গে লিখেছিলেন। তিনি লিখেছিলেন, কোরিয়ার পররাষ্ট্র দপ্তরের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকালে তিনি অসংকোচে মিথ্যা কথা বলে নিজের বয়স বাড়িয়ে তার আস্থাভাজন হয়েছিলেন। অর্থাৎ তখন তার বয়স ছিল 33, কিন্তু মিথ্যে কথা বলে তিনি তার বয়স লিখেছিলেন 40। ভগিনী নিবেদিতা তখন থাকতেন বাগবাজারের বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে। তার বাড়ির কাছেই ছিল অমৃতবাজার পত্রিকার অফিস। রাত্রেই তিনি অমৃতবাজার পত্রিকার সম্পাদকের সঙ্গে দেখা করলেন, গোটা ব্যাপারটা বুঝিয়ে বললেন এবং পরবর্তী দিন অমৃতবাজার পত্রিকায় পাশাপাশি দুটি বিষয় প্রকাশিত হলো। একদিকে প্রকাশিত হলো সেনেট হলে লর্ড কার্জনের আপত্তিকর মন্তব্য, তার পূর্ণবয়ান, আর অন্যদিকে প্রকাশিত হলো ব্রিটিশ শাসকের নিজের লেখা বইয়ের ওই অংশটি। লর্ড কার্জন প্রাচ্য দেশবাসীদের মিথ্যাবাদী বলে যে বিশেষণ দিতে চেয়েছিলেন সেটা তার নিজের ক্ষেত্রেই সঠিকভাবে প্রযোজ্য, এটি প্রমাণ করে দিয়েছিলেন ভগিনী নিবেদিতা। এবং পরবর্তী 14 ফেব্রুয়ারি 1905 ওই দুটি অংশ স্টেটসম্যান পত্রিকায় আবার প্রকাশিত হয়েছিল এবং ভারত বিরোধী এই অসৎ মন্তব্যে দেশের শিক্ষিত মহলে একেবারে চাপা যে অসন্তোষ পুঞ্জীভূত হয়েছিল সেটি বহিঃপ্রকাশ ঘটেছিল এই ভগিনী নিবেদিতার উদ্যোগে। তিনি লর্ড কার্জনকে উচিত শিক্ষা দিলেন। তাই নিবেদিতা প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলেছিলেন, তিনি আমাদের মতন ছিলেন বলিয়া তাহাকে ভক্তি করিব তাহা নয়, তিনি আমাদের চেয়ে বড় ছিলেন বলিয়াই আমাদের ভক্তির যোগ্য। প্রখ্যাত বিপ্লবী বিপিনচন্দ্র পাল বলেছিলেন, এই ইংরেজ মহিলা সমস্ত জীবন দিয়া যেভাবে ভারতবর্ষকে ভালোবাসিয়াছেন, আমাদের দেশের বিশেষ করিয়া আধুনিক শিক্ষাভিমানীর মধ্যে খুব কম লোকই সেইভাবে দেশকে ভালোবাসেন। নিবেদিতার এই দীপ্ত প্রতিবাদ কলকাতার মানুষকে চঞ্চল করে তুলেছিল। আচার্য জগদীশচন্দ্র বোস নিবেদিতাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছিলেন এবং বাঙালির প্রতিবাদী হৃদয় জেগে উঠেছিল এই নিবেদিতার বজ্রবাণীতে। সেই জন্যই স্বামীজি 1900 সালের 22 সেপ্টেম্বর নবজাত নিবেদিতাকে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছিলেন।
সেই সুন্দর ইংরেজি কবিতাটি স্বামীজি ইংরেজিতে লিখেছিলেন আর বাংলায় রূপান্তর করেছিলেন নারায়ণী দেবী। মায়ের মমতার বীরের হৃদয়ে দক্ষিণের সমীরণে যে মাধুরী বয়, বীর্যময় পুণ্যকান্তি যে অনল জলে, অবন্ধন শিখা মেলি আর্য বেদিতলে। এসব তোমারই হোক, আরও ইহা ছাড়া অতীতের কল্পনায় ভাসে নাই যারা, ভারতের ভবিষ্যৎ সন্তানের তরে সেবিকা বান্ধবী গুরু তুমি একাধারে। সত্যি সত্যি নিবেদিতার ব্যক্তিত্ব ছিল আধ্যাত্মিক। দ্য মাস্টার অ্যাজ আই স হিন গ্রন্থে সেই কথাটি তিনি উল্লেখ করেছিলেন, কারণ 28 বছর বয়সে 1885 সালে মার্গারেট নোবেল স্বামীজিকে দর্শন করেছিলেন নভেম্বর মাসে, এবং তারপরে তিনি দ্য মাস্টার অ্যাজ আই স হিন গ্রন্থে লিখেছিলেন, শরীর এবং মনের অতীত একটি সত্তা আছে আত্মা, সেটি মনকে পরিচালিত করে। হিন্দুদের এই ধারণাটি তাকে এমনভাবে নাড়া দিয়েছিল যে তার চিন্তায় নতুন দিগন্ত খুলে গিয়েছিল। এবং ভগিনী নিবেদিতা স্বাধীনতা সংগ্রামের পেছনেও প্রভাব স্পষ্ট তাঁর ছিল। 10ই মার্চ 1910 র্যাডক্লিফ দম্পতিকে স্বামীজি এই নিবেদিতা লিখেছিলেন, বুধবার কর্নেলিয়া লেডি মিন্টোকে মঠে নিয়ে গিয়েছিল এবং বেশ কিছু সরাসরি প্রশ্ন করেছিল। মঠের সঙ্গে আমার সম্পর্ক কি, মঠ কী জিনিস ইত্যাদি। ওটা চূড়ান্ত ঔদ্ধত্য, আমি থাকলে ওটা ঘটা অসম্ভব হতো। অর্থাৎ তিনি এই যে আন্দোলনে যোগদান করেছিলেন সেটি বিদেশিরা বা ইংরেজরা একেবারে সহ্য করতে পারেননি। এবং জগদীশচন্দ্র বসুকেও নিবেদিতার অদ্ভুত সাহায্য করার যে প্রক্রিয়া সেটা আমরা জানি। এবং জগদীশচন্দ্রের প্রতি বিবেকানন্দের কৃতজ্ঞতার একটা বড় কারণ ছিল, কারণ স্বামীজি বিজ্ঞানকে কখনোই ধর্মবিরোধী মনে করতেন না। ধর্মের মূল সত্য বিজ্ঞানের দ্বারা পরীক্ষিত সত্যরূপেই গৃহীত হবে, এই ছিল তার বিশ্বাস। এবং নিবেদিতা সেই কাজটিতে একেবারে সাহায্য করেছিলেন জগদীশচন্দ্র বসুকে। এবং স্বামীজি যে নারী জাতির উত্থানের জন্য নিবেদিতার উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন, যে ভারতবর্ষের হাজার হাজার মেয়ে প্রতীক্ষা করে আছে, পশ্চিমের একটি মেয়ে যদি পাশে দাঁড়িয়ে তাদের জন্য যোজে, তাদের পথ দেখিয়ে দেয়, তারা মাথা তুলে দাঁড়াবে। সত্যি সত্যি নারী জাতির উত্থানে শ্রী শ্রী মা সারদা দেবী দ্বীপ জেলে দিয়েছিলেন 13ই নভেম্বর 1898 কালী পুজোর দিন নিবেদিতার বিদ্যালয় উদ্বোধন করে। এবং পাশ্চাত্যে অবস্থানকালে স্বামীজি নিবেদিতাকে যে কথা বলেছিলেন সেই সমস্ত কথা নিবেদিতার সেদিন মনে পড়েছিল। এবং একজন প্রত্যক্ষদর্শী ইংরেজ নিবেদিতার এই বিদ্যালয় সম্বন্ধে লিখেছিলেন, ক্ষুদ্র কিন্ডারগার্ডেন রূপে আরম্ভ করে ধীরে ধীরে এই শিক্ষায়তনটি এরূপ বর্ধিত হয়েছিল যে বিবাহোপযোগী বয়স পর্যন্ত বহু সংখ্যক হিন্দু বালিকা ইহাতে শিক্ষালাভের সুযোগ পেত। বিধবা এবং বিবাহিতার সংখ্যা আরও অধিক ছিল। এবং শুধু তাই নয়, 1897 4 জুলাই স্বামীজি লিখছেন যে বুদ্ধের পর এই প্রথম আবার দেখা যাচ্ছে ব্রাহ্মণ সন্তানেরা অন্তজ বিসূচিকা রোগীর শয্যাপার্শ্বে সেবায় নিরত। অর্থাৎ প্লেগ রিলিফ ইত্যাদি কাজে স্বামীজির সেই ভাবাদর্শকে নিয়ে সত্যি সত্যি নিবেদিতা শিষ্য সদানন্দকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই জন্য এই নিবেদিতার যে জীবন সেটি যেন আমাদের কাছে একটা অন্য মাত্রায় এগিয়ে নিয়ে যায়। এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেও আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে এত কিছুর মধ্যেও নিবেদিতা কিন্তু গোপালের মাকে সেবা করেছিলেন। এবং গোপালের মায়ের সম্পর্কে এক অসাধারণ কথা নিবেদিতা বলছেন। গোপালের মায়ের শরীর যাওয়ার পর তার প্রিয় জপমালাটি শরৎ মহারাজ সেবিকা কুসুমকে দেন, কিন্তু সেই জপমালাটির উপর নিবেদিতার ভারী ঝোঁক ছিল। তাই তিনি বলেছিলেন, ওকে কুসুমকে যা দেবার তা তো পূর্ণ করেই দিয়েছেন, যথেষ্ট, আমার জপমালাটি চাই। গোপালের মায়ের ভগবতময় অদ্ভুত তপস্যাপুত নবিত জীবন নিবেদিতার কর্মমুখর জীবনের একেবারে অপোজিট ছিল। আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হলেও প্রাচীন এবং নবীন সংস্কৃতির যে মেলবন্ধন সেটি ঘটেছিল। এবং সেই জন্য নিবেদিতা
এই সমস্ত কিছু বুঝেছিলেন, কারণ নিবেদিতা জানতেন যে বিবেকানন্দরূপ যে অগ্নি জগৎকে আলোকিত করে রেখেছে তার মধ্যে নিত্য দীপ্যমান বা দীপ্তিমান তিনটি অনির্বাণ শিখা, শ্রীরামকৃষ্ণ, শাস্ত্র এবং মাতৃভূমি। নিবেদিতার ব্যাখ্যা থেকেই আমরা এটি চাই বা পাই। এবং সেই জন্য স্বামীজি যে ঘনীভূত ভারতবর্ষ ছিলেন সেটা নিবেদিতা একেবারে বুঝেছিলেন, এবং নিবেদিতার কাছে জাতীয়তা এক অন্য মাত্রায় ছিল। নিবেদিতার প্রতিভা ছিল সর্বতোমুখী, সমস্ত ক্ষেত্রে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং শুধু তাই নয়, আচার্য দীনেশচন্দ্র সেনের বই অনুবাদের ক্ষেত্রেও তিনি এগিয়ে এসেছিলেন। ভাবময়ী মার্গারেট ভারতাত্মা বিবেকানন্দকে গুরুরূপে গ্রহণ করেছিলেন, এবং শুধু গ্রহণ করেননি, সেই বিবেকানন্দের মানসকন্যা হয়ে যেন সেই ভাবটি তিনি বুঝেছিলেন যে নিঃশেষে প্রাণ যে করিবে দান, হয় নাই তার হয় নাই। অনন্য সেবিকা ভারতের নিবেদিতা এই স্বামীজির প্র্যাকটিক্যাল বেদান্তকে প্রকৃতপক্ষে একেবারে জীবনের দরজায় এনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। এবং 11ই মার্চ স্টার থিয়েটারে একটি বক্তৃতা দিয়েছিলেন ভগিনী নিবেদিতা, যেখানে তার বিষয় ছিল ইংল্যান্ডে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার প্রভাব। তার কথা শুনে বা বক্তৃতা শুনে সেদিন শ্রোতারা সত্যি সত্যি উৎসাহিত হয়েছিলেন। আর এই 25শে মার্চ, আজকের দিনটি নিবেদিতার জীবনে ছিল দ্য ডে অফ অ্যানাউন্সিয়েশন। ঠাকুরঘরে মার্গারেটকে দিয়ে শিব পূজা করিয়েছিলেন স্বামীজি, চিরকালের জন্য ভগবৎ চরণে অর্পণ করেছিলেন, বলে আশীর্বাদ করেছিলেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের পূর্বে 500বার অপরের জন্য জন্মগ্রহণ এবং প্রাণ বিসর্জন করেছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। ওই দিন সন্ধ্যায় কথা প্রসঙ্গে স্বামীজি শ্রীরামকৃষ্ণের দ্বারা ন্যস্ত একটি মহৎ দায়িত্বের কথা নিবেদিতাকে জানিয়েছিলেন। সেটি ছিল তার সন্ন্যাসী ভাইদের জন্য একটি সংঘ স্থাপন। সেই সংঘ শুধু ভারতবর্ষে নয়, সমগ্র পৃথিবীতে একটি মহৎ উদ্দেশ্যে সাধন বা সাধিত হবে, এবং নারী জাতির উন্নতিকল্পে একটা মঠ স্থাপনের ইচ্ছা, এবং সঙ্গের আদর্শ এবং কর্মপন্থাকে অক্ষুণ্ণ রাখার জন্য ত্যাগ এবং সেবার ভাবে অনুপ্রাণিতা একজন আদর্শ নারীর দরকার ছিল। স্বামীজির দৃষ্টিতে নিবেদিতা ছিলেন সেই রূপ নারী। সেই জন্য আমরা বারবার জানি যে আজকের দিনটি যেন একটা অন্য তাৎপর্য এনে দেয়। বর্তমান বছর রামকৃষ্ণ মঠ এবং মিশনের 125তম বর্ষ, এবং শুধু তাই নয়, এই বৎসরে আমরা যেন বারবার বুঝতে পারি যে এই যে ভারত আত্মজা নিবেদিতা, যিনি সত্যি সত্যি চেয়েছিলেন ভারতবর্ষের জন্য কিছু করতে, জাতির জাগরণের জন্য, সেজন্য নিবেদিতার একান্ত ইচ্ছা ছিল সম্পূর্ণ ভারতীয় অর্থে ভারতীয়দের দ্বারা একটা গবেষণাগার, বসু বিজ্ঞান মন্দিরের গবেষণাগারের দ্বার দেশে প্রদীপ হাতে যে নারী মূর্তি দেখতে পাওয়া যায়, সেটি নিবেদিতার পূর্ণ স্মৃতির ধারক। শিল্প আন্দোলনের ক্ষেত্রেও নিবেদিতার অত্যন্ত ভূমিকা ছিল। সেজন্য ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রে, কৃষ্টির ক্ষেত্রে, সমস্ত দিক থেকে আমরা নিবেদিতাকে এমন একটি জায়গায় দেখতে পাই যেখানে আমাদের যেন মনে হয় যে তার জীবন এমনই একটা জীবন, যে জীবনই লিখলে বললে কোথাও কম পড়ে যায়, তাকে উপলব্ধির জারক রসে বারবার জারিত করতে হবে। সেই থান্ডারবোল্ট দধিচি মুনির মতন একেবারে আত্মত্যাগ করেছেন। এ ঘটনা হয়তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু আসলে স্বামীজি ওই যে বলেছিলেন, ইন্ডিয়া শ্যাল রিং উইথ হার, সমগ্র ভারত তার ভাবে মুখর হয়ে থাকবে। ভগিনী নিবেদিতা তার আচার্য স্বামীজির বার্তায় ভাস্বর, আর সেই ভাস্বর বার্তাটি ছিল ভারতবর্ষ। এবং আমরা জানি যে রায়ভিলা, যেটি বর্তমানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম শাখা কেন্দ্র হয়েছে দার্জিলিংয়ে, সেটি তেনজিং রকের উপর লেবংকার্ড রোকে অবস্থিত, এবং এই অট্টালিকার আদি মালিক ছিলেন দ্বারকানাথ রায়, প্রখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর স্ত্রী অবলা বসুর ভগ্নিপতি। সেই সূত্রেই 1911-এ দার্জিলিংয়ে আসেন ভগিনী নিবেদিতা। এই অট্টালিকাতেই বসু দম্পতির সাথে 15 দিন ছিলেন, 29/9/1911 থেকে 13/10/1911। এবং
এই সময় ভগিনী নিবেদিতা মারণ রক্ত আমাশয় রোগে আক্রান্ত হন। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার নীলরতন সরকার তখন দার্জিলিংয়ে ছিলেন। সমস্ত রকমভাবে চেষ্টা করেছিলেন, কিন্তু নিবেদিতা দেহ রেখেছিলেন 13ই অক্টোবর 1911 শুক্রবার সকাল 7টায়। এবং সেই দেহত্যাগের আগে অস্ফুট স্বরে তিনি বলেছিলেন, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। এই রায়বেলাতে বসেই 7/10/1911 তারিখে নিবেদিতা তার যাবতীয় সম্পত্তি উইল করে বেলুড় মঠ ট্রাস্টিদের হাতে অর্পণ করেছিলেন। স্বামীজি এবং ভগিনী নিবেদিতার দার্জিলিংয়ে পদার্পণ ঘটলেও স্থূল শরীরে ঠাকুর এবং শ্রী মায়ের সেখানে হয়তো আগমন ঘটেনি। কিন্তু বারবার আমাদের মনে হয় যে সেই জ্যোতিষ্ক চতুষ্টয় ঠাকুর, মা, স্বামীজি আর নিবেদিতা সগৌরবে স্থায়ী সিংহাসন প্রতিষ্ঠা করে নিলেন 2014 সালে। রায়ভিলার অট্টালিকার বর্তমান পরিচয় হয়েছে রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টার। এবং গোর্খাল্যান্ড, পশ্চিমবঙ্গ সরকার, রামকৃষ্ণ মিশনের ত্রিপাক্ষিক চুক্তি হয়। এবং বারবার মনে হয় যে রামকৃষ্ণ ভাব প্রচারে এই দার্জিলিংয়ের রায়ভিলা এক অন্য বার্তা নিয়ে আসে। ভারতপ্রাণা নিবেদিতা, তার কথা বলে আমরা শেষ করতে পারি না। আজকের দিনটিতে আমরা বারবার তাকে স্মরণ করলাম এবং বুঝতে চেষ্টা করলাম শ্রী রামকৃষ্ণরূপ পরশমণির ছোঁয়ায় নরেন্দ্রনাথ যেমন বিবেকানন্দ হয়েছিলেন, তেমনি বিবেকানন্দ পরশ পাথরের ছোঁয়ায় মার্গারেট রোবেল রূপান্তরিত হয়েছিলেন ভগিনী নিবেদিতায়। আর আজকে সেই দিন, দ্য ডে অফ অ্যানাউন্সিয়েশন। তাকে প্রণাম, প্রণাম বারে বারে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।